আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। আমরা তরুণরা শুনতে চাইছিলাম আপনি কত দিনের মধ্যেই এই বিষয়গুলো সংস্কার করুন, আমরা এই বিষয়গুলো সংস্কার চাচ্ছি। এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ যে বললাম 15 মিনিটও টাইম পাবেন না। আমি তো বলছি আমি এই কাজের জন্য নই, দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ অভ্যুত্থান, আর গণ অভ্যুত্থান কখনো একদিনে তৈরি হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে নেতাকর্মীরা। গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হবে। ডক্টর ইউনূসের পিছনে যেভাবে উঠে পড়ে লেগেছে নেতাকর্মীরা, মনে হচ্ছে যে এবার ডক্টর ইউনূসের পদত্যাগ করাই ছাড়বে। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও। নেতাকর্মীরা এই বিষয়গুলো নিয়ে কি বক্তব্য দিচ্ছেন, ডক্টর ইউনূসের পদত্যাগ তারা কবে চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো দেখে আসি যে নেতাকর্মীরা এই বিষয়ে কি বক্তব্য দিচ্ছেন। আমি প্রত্যেকটা বক্তব্যই এক এক করে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বলেন আমাকে যে আরেকটু মানে 3 দিন বলেন, আরেকটু মানে 2 বছর বলেন, ওটা যদি বলেন আমার 5 বছর লাগবে, দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বলে ভাই তুমি কেন 5 বছর নিবা? কারণ দেখুন, তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? এই সে প্রমাণ করতে দেখেন, আমি একটা কথা বলি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এই 3টা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি, এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনের সহযোগিতা করেছে। গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা? শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না। আসিফ মাহমুদদেরকে বলতে চাই, যদি গণ অভ্যুত্থান না করতাম আমরা সবাই মিলে, তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না। আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি, আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না। আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই, তাহলে কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কেন হাসিনার গণভবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে? একমাত্র হাসিনাকে হটানোর জন্য। আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বক্তব্য শুনেছি, এবং এখন যে আসিফ মাহমুদ সাহেব আছেন ক্রীড়া উপদেষ্টা, ওনার বক্তব্য শুনেছি। কিন্তু আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ অভ্যুত্থান, আর গণ অভ্যুত্থান কখনো একদিনে তৈরি হয়নি। আসিফ মাহমুদদেরকে বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক, শ্রমিক, জনতা, প্রত্যেকটা মানুষ রাজপথে ছিল, সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা যদি গণ অভ্যুত্থান না করতাম আমরা সবাই মিলে, তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন। আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে, বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব, সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা। জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয় না, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিচ্ছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি, কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না। সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক, এই বিষয়ে আপনারা আশা করি মাথা রাখবেন। অন্য সময় হলে আন্দোলন হতো, আন্দোলন হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম। আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি।
বের হয়ে আসার পর দেখতেছে আমার এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে। এই 3 আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো যোজকে ছিলাম ভাই, যোজক থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। 2 দিন যাক আমি কিন্তু হাগে দুজনের কথা ভুলে যাবো, তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে। তখন আপনি কি করবেন? আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে? অনেকে হয়তো বলবেন, এটা আমি এসে প্রথমে সেখানে শুনলাম আমাদের বক্তব্য যে রাশেদ খান বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু আপনি বলবেন যে আপনি ভুল ধরেন কেন? ভুল যে ধরবো, তারা তো ফেরেশতা না, মানুষ, তো মানুষের ভুল হবে না। আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই, কাছাকাছি, কারণ ওনারা কেউ ভুল ধরে দেওয়ার সাহস পাইত না। সবসময় দেখবেন আমাদের বন্ধু বান্ধব এমন হাত কষাকষি করতো, আমার ধারণা চামড়া 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছে। তো এখন সেই বিষয়টা হবে, আপনি যদি সমালোচনা না করেন, এরাও ভাবতে শুরু করবে। যেমন আমাদের অনেক ছাত্ররা মধ্যে মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি। নারে ভাই, ঘটনাটা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত 1.5 সালে কাঠি আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি না। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আয়সা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহা অন্যায় করেছেন। এবং এই যে বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে, আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সহায় দেবো। এটা হয় না, এইভাবে হয় না। এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন, এই দেশের মানুষের অর্জন, এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না। আমি আবারও বলছি, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না। আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি, নিজেরা ধাক্কাধাক্কি করে, তাহলে এর চেয়ে বড় হতাশা এই জাতির জন্য আর কিছু হবে। ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের জাতির সম্পদ নয়, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত মুখ, একজন নোবেল লরিয়েট, এবং তার নিরাপত্তা প্রদান করা, যে কোনো জাতীয় সমস্যায় তাকে সাহায্য করা, এটা আমাদের দায়িত্ব। পরের দিন সকালে আমাকে ডেকেছেন ওনার রুমে, এবং সেখানে তার ছোট বোন শেখ রেহানাও ছিল, এবং তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ অবস্থায় বললেন, প্রফেসর ইউনূস আমার কোনো আত্মীয় স্বজন কিনা, আমি কি তার সাথে সবসময় যোগাযোগ করি, আমার সাথে কি তার কোনো কথা হয়? একসাথে তিনি অনেকগুলো প্রশ্ন করলেন। আমি কোনোটারই উত্তর না দিয়ে বললাম যে স্যার, আমি ওনাকে শুধু চিনি যে উনি একজন নোবেল লরিয়েট। আপনি শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিলেন, কিন্তু সেই আপনি 2020 সালে এসে বলেছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা সরকারের দিকে যাচ্ছে এবং তার ক্ষমতায় দীর্ঘমেয়াদী করার চেষ্টা চালাচ্ছে, এবং আপনি 21 সালের পরবর্তীতে শেখ হাসিনার সরকারের পতনে চেয়েছেন। কি আপনাকে শেখ হাসিনা থেকে, সবচেয়ে কাছের মানুষ থেকে সবচেয়ে দূরের মানুষে পরিণত করবে? কাছে যাওয়া মানে ডিজিএসএসএফ যে আপনি পদটি বলছেন, সেটি আমার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। এটা একটা পেশাগত দায়িত্ব বটে, এবং আমি মনে করি যে আমার যোগ্যতা এবং পেশাগত দক্ষতার আলোকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং সরকার আমাকে এসএসএফ এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। রাশেদ খান যে কথাটা বলেছিলেন, বিরোধ তৈরি হয়েছে, কেন হয়েছে, কেন হবে না? আপনি 2টা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। আরেকজন উপদেষ্টা, সে নাকি সক্রেটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা, ভুল করেছেন, সিম্পলি ভুল করেছেন আপনি। এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখবি? আমার করেন কোন বিচারে, কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন না। আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি, আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না। আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, আপনারা যারা ছাত্র থেকে আসছেন, আমাদেরও সন্তানাদি, আমাদেরও আত্মীয় স্বজন, আমাদেরও ভাই বেড়াদার রাজপথে ছিল, তারাও ছাত্র, আমরা ছাত্রের অভিভাবক।
এবং আমরা রাজনীতিবিদ, সেই হিসেবে আমরা রাজপথে ছিলাম। আমাদের 462 জনের জীবন গিয়েছে, আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রতিবাদ করিনি। আপনি যে বললেন মানুষ 80% ভোট দিয়েছে, কারা 80% ভোট দিয়েছে? গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা? শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না। তা আমরা আসিফ মাহমুদকে বলতে চাই যে আপনারা আবেগের বশে এত বেশি কথা বলতেছেন, এটা ঠিক না। যেখানে আছেন দেশ সংস্কারের কাজে আছেন, দেশ সংস্কার করেন, আমাদের দল সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু এমন কোন বিতর্কিত কথা বলবেন না যে পরবর্তীতে আপনারাও দিশা পাবেন না। যে মানুষ জনগণ গণ অভ্যুত্থান ঘটাইছে, বিগত 17 বছর ধরে জাতীয়তাবাদী দল কত নির্যাতিত নিপীড়িত, কত হত্যা, কত গুম, কত রক্তের বন্যা, কত লক্ষ লক্ষ মামলা, সেটা আপনারা দেখেন নাই? আপনারা একাই গণ অভ্যুত্থান করছেন। এখানে শুধু আপনারা না, এখানে আম জনতা, ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে। আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই, তাহলে কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কেন হাসিনার গণভবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে? একমাত্র হাসিনাকে হটানোর জন্যই। সুতরাং আমরা বলবো সব ভদ্রতাই ভালো, কিন্তু মাঝে মাঝে ভদ্রতার মাঝে অভদ্র আচরণ করেন না। কেননা আপনার এই কথা আমাদের কলিজায় লাগে, কলিজায় লাগতেছে এই কারণে এই দেশটা আমাদের সবার। আপনি যদি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর মধ্যে নেতাদের বক্তব্যগুলো শুনতে পারলেন যে তারা কি বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমানে সরকার যে ডক্টর ইউনূস, তিনি একজন অযোগ্য সরকার। এই কারণে খুব শীঘ্রই নির্বাচনে গিয়ে তারা সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে সরকার গঠন করবে। তারা সরকার গঠন করে দেশ ভালোভাবে পরিচালনা করবে। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ 16 বছর আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে না চলেছে রাজতান্ত্রিক দেশ। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরের থেকে এখন শুরু হয়ে গেছে গণতান্ত্রিক দেশ। এই দেশে সবারই অধিকার আছে ভোট দেওয়ার, আর এই ভোট দিয়ে সবাই এখন সরকার গঠন করবে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু নির্বাচন চাচ্ছে নেতা কর্মীরা, ক্ষমতার লোভে কে না কি করতে পারে। নেটিজনরা বলতেছে ডক্টর ইউনূস আরও আমাদের দেশের মধ্যে 5 বছর ক্ষমতায় থাক, কিন্তু নেতারা কোনোভাবেই তাকে সরকার হিসেবে দেখতে চাচ্ছে না। ডক্টর ইউনূসের পেছনে উঠে পড়ে লেগেছে নেতাকর্মীরা। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।